মৃত্যু ঘণ্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। আপনি দেখুন গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, আজিজের কোনো কথা নাই। আর এবার যেটা ঘটলো আর তো বলার কিছু থাকে না। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল? 7 সিস্টার্স ভাগ করতে চেয়েছিল হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপি সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশটির মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের ভাষায়, আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আটকে উঠবে সাধারণ মানুষ। শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে, তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে। তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছে, ঘটনা তো ঘটে যাচ্ছে, কারণ এই দলটির মৃত্যু ঘণ্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন লন্ডন থেকে কিন্তু তারেক রহমান দেশে চলে আসছে, কিন্তু তার দেশে আসা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে। দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো যেটি শুনলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছে, তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। এই তারেক রহমান 32 নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে। যুবদলের সেই কি রোমান হাওলাদার, সে প্রথম আগুন দেয়, এরপরে তো ইউনুসের বাহিনী আছেই, তারা যে 32 নম্বর বারবার 32 নম্বর উপর হামলা, আগুন দিয়ে পুড়িয়েছে, লুটপাট করেছে। ওর ইট কাঠেও তাদের ভয়, কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায়, সেখানে আবার আগুন দেওয়া, আবার ভাঙা, এদের ভাঙার আর শেষ হয় না। বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে, দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে, আর 32 নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল। আর আমাদের তো কিছুই নাই, আমাদের যেখানে মানে গণভবন তো এটা তো সরকারি ভবন, কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট, মানে আমাদের যেখানে যাচ্ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে। এটা লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না। শেখ হাসিনা যে 2024-এর 5ই আগস্টে ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মী সমর্থক, একেবারে স্থানীয় পর্যায়ের তৃণমূল নেতা কর্মী সমর্থকদের সঙ্গেও মানে ব্যাপক যোগাযোগ রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, এটা তো আমাদের কাছে এখন পুরনো খবর। কিন্তু তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছেন, এ বিষয়ে তিনি কি পরিমাণ তথ্য আসলে তারই একক উদ্যোগে শুধুমাত্র সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে একরকমের সংগ্রহ করছেন এবং সংরক্ষণ করছেন, তার প্রমাণ শেখ হাসিনা তার কথায় যে যুবদল নেতা নাম উল্লেখ করলেন সেই বিষয়টি, মানে একেবারে নাম ধরে শেখ হাসিনা জানেন 32 নম্বরে প্রথম আগুন দিয়েছে কে। এবং শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতাকর্মী সমর্থকদের সঙ্গে বক্তৃতাগুলোর কিছু কিছু যদি আপনারা শুনে থাকেন, দেখবেন তিনি বারবার নেতাকর্মীদের বলছেন দলিল রাখতে, ডকুমেন্টেশন করতে, তালিকা রাখতে, মানে কে কোথায় কি করছেন, কে কার নামে মামলা দিচ্ছেন, কিভাবে কাকে হয়রানি করছেন, কে কোথায় কোন স্থানীয় পর্যায়ে কোন দলের কোন নেতা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, কোন দলের কোন নেতা জুলুম করছেন, নির্যাতন করছেন, এই সব কিছু লিপিবদ্ধ রাখতে, একেবারে দলিলবদ্ধ রাখতে, যাতে সময় এলে, মানে শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ যখন আবার নির্বাচিত হয়ে আসবে, তখন যাতে তারা যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারেন। তার মানে শেখ হাসিনা 32 নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন, মানে আমরা তো প্রচলিতভাবে জানি হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে, আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরে, এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন। শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে, 2024-এর আগস্টের পর থেকে যা চলছে সেটা এভাবে চলতে দেওয়া যায় না, এ কথাও এই বক্তৃতায় ঘুরে ফিরে বলেছেন। তিনি বলেছেন যে এই যে জাতিসংঘ বলে দিল 1400 জন, অথচ সরকার এখন পর্যন্ত ভাতা দেওয়ার জন্য 600 জনের বেশি ব্যক্তিকে খুঁজে পায় নাই, আর 800 জনের একটা তালিকা দিয়েছে। তিনি মনে করাচ্ছেন যে তার যুবলীগের কর্মী জুয়েলকে জুলাইয়ের শুরুর দিকে প্রথম হত্যা করে উত্তরায় হাউস বিল্ডিং সোসাইটির কাছে উত্তরায় উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, তার পুলিশ সদস্যদেরকে হত্যা করে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। মানে হত্যাকাণ্ডটা শুরু হলো কোথা থেকে, এবং সকল হত্যাকাণ্ডের বিচার না করলে কি করে আসলে একটা ন্যায় বিচার বা সত্য প্রতিষ্ঠিত হবে, সে প্রশ্নটাও তিনি এই বক্তৃতায় আবার তুলেছেন। কিন্তু তিনি সবচেয়ে জরুরি যে কথাটা বলেছেন, যেটা তারেক রহমান দেশে ফেরার পর থেকে আলাপ হচ্ছে, যে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অনেক দেশি বিদেশি পত্রপত্রিকায় সরাসরি সেটা লেখা হচ্ছে, নির্বাচন নিশ্চিত হয়ে গেছে তারেক রহমান আসবার মাধ্যমে, এবং অনেকে বলছেন যে তারেক রহমান আসবার মাধ্যমে নির্বাচন নিশ্চিত হয়েছে, হয়তোবা তিনি নির্বাচিত হয়ে এলে আবারও তিনি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক
মানে কার্যক্রম চালানোর পথ পরিষ্কার করে দিতে পারেন, কিন্তু এবারের নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হয়ে যাচ্ছে এবং তারেক রহমান ফেরার মাধ্যমে এই নির্বাচনটা একটা গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে। শেখ হাসিনা বলছেন নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এই নির্বাচন প্রহসনের নির্বাচন হবে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। তিনি মনে করাচ্ছেন 2008-এর নির্বাচনেও তারা 48% ভোট পেয়েছিলেন। শেখ হাসিনা কি বলছেন শুনে আসি। তিনি বলছেন এই প্রহসনের নির্বাচন যে যেখানে আছেন তাকে সেখান থেকে প্রতিহত করতে হবে। আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায়, জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। যে আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমি ডক্টর ইউনূসকেই চ্যালেঞ্জ করি, সে আসুক না, ইলেকশন করে দেখুক, জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক। কাজে এই লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে, তার সন্তান যে 17 বছর পর যে মুচলেখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না, 17 বছর পরে দেশে ফিরে এসেছে। আর সেই সাথে জামাত শিবির, এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি, যত জঙ্গি এরা সব এক হয়েছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে। শেখ হাসিনা স্পষ্টত বলছেন তারেক রহমানের বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ডক্টর ইউনূসের মধ্যে সবচেয়ে বড় বোঝাপড়াটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে একটা ক্ষমতার ভাগাভাগির নির্বাচন করে নেওয়া, যার মাধ্যমে এটা নিশ্চিত করা যে তারাই ক্ষমতায় থাকেন। সেটা শেখ হাসিনা কিন্তু আবারও মনে করিয়েছেন যে এদের প্রত্যেকের একটা কমন স্বার্থের জায়গা হচ্ছে এই আওয়ামী লীগকে নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা। তার মানে তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, কিংবা তারেক রহমান ফেরার মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপির আগামীর বাংলাদেশের জন্য একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে, একে অপরের পরিপূরক হিসেবে গড়ে উঠবার যে সব আলাপ বিভিন্ন তরফে হচ্ছে, সম্ভবত সে সবই সুদূর পরাহত শেখ হাসিনা জামাত, বিএনপি, এনসিপি আর ইউনূসকে একই দলভুক্ত বলে সুস্পষ্টভাবে চিহ্নিত করেছেন। 7 সিস্টার্স ভাগ করতে চেয়েছিল হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো। শেষ পর্যন্ত জামাতের জোটে যোগ দিল এনসিপি। বলা হয় নতুন বাংলাদেশের তারা যোদ্ধা, জুলাই যোদ্ধা। আর 71-এর একজন অন্যতম যোদ্ধা কর্নেল অলি, তার এলডিপি, তারাও যোগ দিল জামাতের জোটে। নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, খুশির দিন। রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল। কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল। জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্প্রতি ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করছে, তারা তাদের হাত ধরে আবার চরমপন্থার একটা উত্থান ঘটছে। সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটলো। জামাত বলতে পারবে না, জামাত তো না, এটা তো একটা সব বিএনপি জামাত জোটের মতনই, গণতান্ত্রিক দলও আছে, মুক্তিযোদ্ধার দলও আছে, 71-এর মুক্তিযোদ্ধা, তারপরে 24-এর জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা, সবাই তো আছে। সুতরাং জামাত কিন্তু আজ থেকে একটা সুন্দর একটা সেলটা পেল বলা যায়। আর যেটা হলো এনসিপির জন্য এটা অত্যন্ত আত্মঘাতী। এটা একটু বিশ্লেষণ করি। এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই, বরং আমি একটা কথা বলি আজকে, খেয়াল করেন তো, বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী, উগ্রপন্থী, চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র, এরাই সংগঠিত হয়েছে। তো যখন নাকি 5ই আগস্ট পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বললো যে না আমি তো শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি, আমি অমুক তমুক, চারিদিকে যখন কি হলো, তখন আমরা যতটা বলার চেষ্টা করলাম না এটা জামাত শিবির না, এটা রিয়েল একটা যোদ্ধা, এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত, গণতন্ত্র মোনা, এরা হচ্ছে ওই 71-এর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার, এই কথাগুলো বলার চেষ্টা করতাম। কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন কি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খোলস থেকে হঠাৎ করে বের হয়ে বলতেছে যে আমি শিবির, আমি শিবির, তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হইলাম। আর এবার যেটা ঘটলো আর তো বলার কিছু থাকে না। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল? তাহলে এদের মূল ট্রেন্ড দেখেন, শতাধিক নেতা জামাতের জোটের পক্ষে দিল, 30 জন নেতা বলে যে সম্ভব না, তার মধ্যে যারা নারী তারা তো একেবারেই চলে আসলো। ওই যে হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে বলছিল, আজকে রুমিন ফারহানও বলছে যে 7 সিস্টার্স ভাগ করতে চেয়েছিল হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো। মানে এনসিপির সিস্টাররা, মানে অর্থাৎ নারী নেত্রীরা, কর্মীরা আর দেখলো যে এখানে তো তাদের ঠাঁই নেই। কারণ জামাতের জোটে আর যাই হোক না কেন ওই কোনো এমপি পদে কাউকে নমিনেশন দেবে না কোনো নারীকে।
তো সেখানে ভবিষ্যৎ নাই। একটা গণতান্ত্রিক মধ্যপন্থার দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে, সে আত্মপ্রকাশটা থেমে গেল। একজন দুজন দেখলাম, ডাক্তার কি মাহমুদা মিতু আরেকজন বাদে, বাকি মানে পরিচিত তাসনিম যারা, তাসনুবা যাবি, তারা তো সব বেরিয়ে গেল। এরাই তো পরিচিত ছিল, ডাক্তার তাসনিম যারা, ডাক্তার তাসনুবা যাবি, তারা চলে গেল। এবং তাদের ফেসবুকের স্ট্যাটাসের বক্তব্যগুলো খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি জামাতের সাথে জোটে যাবে। কেউ কেউ বলছে যে 30 জন যখন নাকি স্মারকলিপি দেয় যে 71-এর গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না, নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে। আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো যেটা। দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।